ঘটনাটির নাম ভৌতিক গ্রাম। ঘড়িতে রাত 8টা বাজে। ঠান্ডার সময় হালকা হালকা কুয়াশা নামতে শুরু হয়ে গেল এবং গভীর রাতে অনেক কুয়াশা পড়ে। তখনকার সময় আমাদের ঘরে রান্না করা হতো মাটির চুলাতে, এবং চুলাতে যে কাঠ ব্যবহার করা হতো ওই কাঠ রাখার জন্য ছোট্ট একটা ঘর ছিল, এবং আমাদের ঘরে 10 হাত দূরে ছিল সেই ঘরটা। আর শুকনো শুকনো পাতা জমেছিল আমাদের টিনের ছাদে। গতকাল আমার চাচা ছাদটা পরিষ্কার করেন এবং টিনের সকল শুকনো পাতা নিচে ফেলে দেন। ওগুলো আমি আমাদের দারু ঘরের পাশে জমা করে রেখেছিলাম। হঠাৎ করে আমার চোখ গেল ওই পাতার দিকে, মানে ওই শুকনো পাতার দিকে। হাত পা যেন ঠান্ডায় কাঁপছিল। রান্নাঘর থেকে একটা লাইট নিয়ে আসলাম, শুকনো পাতাগুলো আগুনে লাগিয়ে দিলাম। গতকাল আমার চাচা ছাদ পরিষ্কার করেন এবং টিনে থাকা সকল শুকনো পাতা নিচে ফেলে দেন। এগুলো আমি আমাদের তারা ঘরের পাশে জমা করে রেখেছিলেন, এবং হঠাৎ করে আমার চোখ গেল ওই পাতার দিকে, মানে ওই শুকনো পাতাগুলোর দিকে। হাত পা যেন ঠান্ডায় কাঁপছিল। রান্নাঘর থেকে একটা লাইটার নিয়ে আসলাম, শুকনো পাতাগুলো আগুন দিয়ে ধরিয়ে দিলাম। শরীরে হালকা একটু গরম অনুভব করলাম। শুকনো পাতাগুলো অনেকটাই ছিল। একটা পর্যায়ে আগুন কম হলেও 5 ফুট উপরে উঠে গেল। আর আমি যেখানে আগুনটা লাগিয়েছিলাম আগুনটার ঠিক উপরে ছিল একটা কাঁঠাল গাছ এবং পাশেটা দারু ঘর। আগুনটা এতে উপরে চলে যাওয়ার কারণে আমি মনে মনে ভাবতে লাগলাম, পরে যদি এই দারু ঘরে আগুন লেগে যায় তাহলে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আমি দৌড়ে গেলাম রান্নাঘরে। মা কলসের ভেতরে খাবার পানি রেখেছিলেন। কিছু না ভেবে কলসটা হাতে নিয়ে চলে আসলাম আগুন নেভাতে। কলসটা ভর্তি পানি ছিল। আমি কলসটা মাটিতে রাখলাম এবং একটা মগ আনতে গেলাম যেটা দিয়ে আমি আগুনে পানি নিক্ষেপ করব। আমি ঘুরতেই ধপাস করে গাছ থেকে কিছু পড়তে শুনলাম। ঘুরে তাকাতেই দেখলাম শিয়ালের মতো কিছু একটা লাফ দিয়ে আগুনের উপরে পড়ি এবং দৌড় দিয়ে অনেক দূরে চলে যায়। আমি জিনিসটা কি একটু দেখতেই লাগলাম। তখন দেখি আমার দিকে লাল লাল বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে। আমি জিনিসটা খুব একটা আমলে নিলাম না, কিন্তু হালকা একটু ভয় পেয়েছিলাম। আমার মনে মনে ভাবছিলাম, আল্লাহ বাঁচাইছে, শিয়ালটা যদি আমার মাথায় ছাপ দিত তাহলে আমার কি হতো। আমি ভাবতে ভাবতে মগ নিয়ে চলে আসলাম এবং আমি পানি মারতে থাকলাম আগুনে। একটা পর্যায়ে আমি দেখতে পেলাম আগুনটা নিভে গেছে। তখন সময়টা রাত 9:30টার মতো হবে। ঘর থেকে মা আওয়াজ দিল, তাড়াতাড়ি খেতে আসো। কলসটা হাতে নিয়ে ঘরে ঢুকে প্রবেশ করলাম এবং ঠিক তখনই আবারও ধপ করে ওই কাছ থেকে নিচে পড়লো আরেকটা শিয়ালের মতো অদ্ভুত একটা প্রাণী এবং 2-1 পা এগিয়ে আমার দিকে লাল লাল চোখ নিয়ে তাকিয়ে থাকলো। আমি হালকা করে একটা ধমক দিলাম। তখন যেন ঘোড়ার মতো করে 2 দিক থেকে 3টা লাফ নিয়ে অন্ধকারে হারিয়ে গেল। যাই হোক, বিষয়টা এতটা গুরুত্ব দিলাম না। রাতের খাবার শেষ করলাম এবং শুয়ে পড়লাম এবং খাবার পরে মায়ের কাছ থেকে কিছু গালি শুনতে হয় এবং কলসে রাখার খাবার পানি আমি আগুন নিভাতে ব্যবহার করেছিলাম, তাই আমার পরিচয়টা দেওয়া হয়নি। ক্লাস 10-এ পড়ি আমি। আমার নাম লিমন। প্রতিদিন সকালবেলা 4টায় ঘুম থেকে উঠতে হয়, স্যারের কাছে টিউশনিতে যেতে হয়, টিউশনি শেষ করে স্কুলে যেতে হয়, আর সকাল 8টায় ঘর থেকে বের হয়ে বলা যায় 3টার দিকে বাড়িতে আসি। বৃহস্পতিবার 1:30-এ আমার স্কুল ছুটি হয়ে যায়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমার সাথে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছিল আমার জীবনের এক ভয়ঙ্কর অধ্যায়। দুপুরের রোদ যেন পিছে এসে লাগছিল পেছনে। যদি আমার স্কুল ব্যাগটা না থাকতো পেটটা চলে যেত। এত মারাত্মক রোদ। আমার স্কুলের যাবার পথটা হলো এবং বাড়ি থেকে 1 কিলোমিটার হাঁটতে হবে। ওই একই 1 কিলোমিটারের মধ্যে প্রথমে একটা কবরস্থান পড়ে, একটা পরিত্যক্ত বাড়ির মাঝখান দিয়ে রাস্তা এবং লাস্টে একটা ভাঙা মন্দির, এবং ওই ভাঙা মন্দির পানি দিলে আমাদের গ্রামের একটা সিএনজি স্ট্যান্ড, এবং সিএনজি স্ট্যান্ডে অনেক সিএনজি এসে দাঁড়িয়ে থাকে। ওখানে যাওয়ার পর সিএনজিতে উঠে 10 টাকা ভাড়া দিয়ে আমার স্কুল পর্যন্ত আমি যাই। ওই দিন মানে বৃহস্পতিবার আমি স্কুল থেকে আসার পথে ভালো মন্দ পানি দিলে পরিত্যক্ত বাড়ির সামনে আসলে আমার অনুভব হয় আমার পাশে কেউ আছে। আমি এদিক ওদিক তাকাতে থাকলাম। পেছন দিকে তাকিয়ে বললাম, কে কে ওখানে? 2-একটা কথা বলার পরেই আমার অনুভব হলো আমার শরীর যেন কেউ এসে মিশে যাচ্ছে। আমার শরীরটা যেন ভারী হয়ে গেল। হাত থেকে স্কুলের ব্যাগটা থপ করে নিচে পড়ে গেল এবং রোদের তাপটা যেন মাথার উপরে এসে লাফ দিল। আমি আর দাঁড়াতে পারছিলাম না। নেশাগ্রস্ত মানুষের মতো 2-3 পা এগিয়ে আমাদের গাছের ডালে ধরে দাঁড়িয়ে আছে। নিজের কাছে লাগছিল কেউ যেন আমার কাঁধে 50 কেজি একটা চালের বস্তা উঠিয়ে দিয়েছে। চুলের গুরু থেকে একটা ঘামের ফটো চোখে এসে পড়লো। চোখটা যেন
জ্বলতে শুরু হলো। আশেপাশে পরিবেশটা ঝাপসা দেখতে শুরু করলাম। নিজের শরীরের ওজন থেকে নিজেই উঠতে ব্যর্থ হচ্ছি। আমি বসে পড়লাম ওই গাছের নিচে। চোখটা বন্ধ করতে আমি যেন চলে গেলাম এক কাল্পনিক পৃথিবীতে। এই পৃথিবীটা অনেক অগোছালো, আমার যেন অনেক চেনা চেনা লাগছে এই কাল্পনিক পৃথিবীতে। কিন্তু এই পৃথিবীর মানুষগুলো অনেক সুন্দর। আমি চারিদিকে চোখ বুলাতে বুলাতে আমি দেখতে পেলাম একটা ঘরের বাইরে একটা বুড়িমা বসে আছে এবং আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি তাকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না, কারণ অনেক মানুষ আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আমি যেন ওদেরকে কিছু প্রশ্ন করব বা কোনো কিছু জিজ্ঞেস করব সেই সাহসটুকু হচ্ছিল না। বুড়িমা আমাকে একটু ইশারা দিল ওর কাছে যাওয়ার জন্য। আমি ধীরে ধীরে ওনার কাছে চলে গেলাম। আমাকে একটা চেয়ারের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এটা নিয়ে আসো, এটাতে বসো। আমি চেয়ারটা তুলে দিতে লাগলাম, কিন্তু আমি পারছিলাম না। আবারও চেষ্টা করলাম, আমি বারবার ব্যর্থ হচ্ছিলাম। কম হলো 200 কেজির ওপরে লাগছিল এই চেয়ারটা। আমাকে দেখে বা আমি যে চেয়ারে উঠতে পারছি না এইটা দেখে বুড়িমা একটা হাসি দিল এবং ও নিজে এসে উঠে ওই চেয়ারটাতে উঠানো এবং ওর পাশের যে চেয়ার সেখানে রেখে দিল। পরে আমাকে বসতে বলল। আমি চেয়ারে বসা মাত্রই আমাকে আরবিতে কি যেন জিজ্ঞেস করলো, আমি বুঝতে পারলাম না। আমি শুনে এতটুকু বুঝতে পারলাম এই কণ্ঠটা আমার পরিচিত, আমি এই কণ্ঠটা আগেও শুনেছি। আমি বুঝতে পারছি না কি বলতে চাচ্ছে ওই বুড়িমা। ও আমাকে কিছু বলার চেষ্টা করছে, আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে, আমি তো একদমই বুঝতে পারছি না। আমি অনেক পেরেশানি হয়ে যাই, কি করব বুঝতে পারলাম। ঠিক সেই সময় আমার মা আমার কাঁধে হাত দিয়ে বললেন, তুই এখানে বসে আছিস কেন? আমি তো পুরো গ্রাম খুঁজতেছিলাম তোকে। তোকে বলেছিলাম স্কুল থেকে আসার সময় এদিক ওদিক যাবি না, সোজা বাড়িতে চলে আসবি। 5টা বাজে, তুই এখনই বাসায় যা, যা বসে যা। তখন আমি মাকে কিছু বুঝতে দিলাম না, চুপচাপ বাড়িতে চলে গেলাম। রাত 9টায় খাওয়া দাওয়া শেষ করে 10টার দিকে বিছানায় গেলাম। আমি চিন্তা করতে থাকলাম কি হয়েছিল আবার, ঘটনা কি, আর আমি এই কোন কল্পনার পৃথিবীতে ঘুরে এলাম। চিন্তা করতে করতে আমার মনে পড়লো আমার বয়স যখন 10 বছর, তখন আমি আমার বাবার সাথে দুবাই গিয়েছিলাম। আর দুবাই সার্জাতে আমার বাবা একটা দোকান দিয়েছেন। আমি বাবার সাথে অনেক জায়গায় বানাতে গেছি, আর একটা জায়গার নাম ভূতের গ্রাম বা জিনের গ্রাম। তখন আমার মনে পড়ে ওইখানে একটা বুড়ি মহিলা আমার সাথে যেরকম কথা বলেছিল বা যে কণ্ঠস্বর ছিল, সেম কণ্ঠস্বর আমি আজ শুনতে পেয়েছি। নেট থেকে কালেক্ট করা দুবাইয়ের একটা ভৌতিক গ্রামের গল্প শুনে নেই, তবে আপনাদের আইডিয়া হবে ওই গ্রামটা কেমন ছিল আর আমার ঘটনা কতটুকু সত্য। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আকাশসীমা ভেদ করা অট্টালিকায় এবং জৌলসপূর্ণ আধুনিক আরব আমিরাত জাঁকজমকপূর্ণর মাঝে লুকিয়ে থাকা ভৌতিক গ্রাম আল মাদাম। মরুভূমির বাড়িতে চাপা পড়ে থাকা এই পরিত্যক্ত গ্রামে পার্শ্ববর্তী এলাকার কোনো লোকই আসতে চায় না, কারণ লোক মুখে প্রচলিত যে গ্রামটি ভৌতিক গ্রাম। সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর দুবাই থেকে মাত্র 74 কিলোমিটার দূরে রয়েছে পরিত্যক্ত গ্রাম আল মাদাম। দুবাই শহর হতে ঘণ্টাখানেকের কম সময় গাড়ি চালিয়ে পৌঁছানো যায় সার্জার সীমান্তবর্তী নির্জীব ওই গ্রামে। পরিত্যক্ত 12টি বাড়ি এবং কেন্দ্রে নির্মিত একটি মসজিদে ঘেরা আল মাদাম গ্রামে প্রথমে পা রাখতে জনশূন্যতায় বিস্ময়কর নীরবতা এবং রহস্যময় পানির ঘ্রাণ পাওয়া যাবে। পুরো গ্রামটিকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে মরুভূমির সে বাড়ি। পরিত্যক্ত বাড়িগুলো দরজা পুরোপুরি খোলা, আবার কোনো কোনো বাড়িতে দরজার অস্তিত্ব নেই। বাড়িগুলোর ভেতরে রাখা এলোমেলো আসবাবপত্রগুলোকে গ্রাস করেছে বাড়ির প্রতিটি কণা। গ্রামের এই দৃশ্য দেখে যে কেউ বুঝতে পারবে গ্রামের বাসিন্দা আচমকা কোনো বিপদে নিজের জীবন রক্ষার্থে সবকিছু ছেড়ে গ্রাম হতে পালিয়েছে। আবার অনেকে এই কথা বলে থাকে অতিপ্রাকৃত কোনো শক্তি এই গ্রামের বাসিন্দাদের গ্রাম ছেড়ে পালাতে বাধ্য করেছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে স্থানীয়দের কারোরই এই ভৌতিক গ্রামের ইতিহাস সম্পর্কে জানা নেই। তবে কেউ যে এই গ্রামের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেননি তা কিন্তু নয়। 2018 সালে শারজার আর্ট ফাউন্ডেশন গ্রামের ইতিহাস খুঁজে বের করার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে একটা জরিপ চালানো হয়। জরিপে কিছু স্থানীয়রা জানান এই রহস্যময় গ্রামটি 1970 দশকের মাঝামাঝি সময়ে নির্মাণ করা হয় এবং সেখানে আল কুতবি সম্প্রদায় বসবাস করত, কিন্তু এই জরিপের ফলাফল জনসাধারণের মাঝে সরাসরি প্রকাশ করা হয়নি। একটি তথ্যে উঠে আসে যে বেদুইন জনসংখ্যাকে সুনির্দিষ্ট বসতি প্রদানে উদ্দেশ্যে সংযুক্ত
সংযুক্ত আরব আমিরাতের সরকার সহ প্রজেক্টের একটা অংশ ছিল এই আল মাদাম গ্রাম। তবে এই গ্রামের বর্তমান অবস্থা দেখে বোঝা যাচ্ছে সরকারের নেওয়া প্রকল্প বাস্তবায়ন হয়নি। এই গ্রামে বসবাসরত জনগণ হঠাৎ কেন যেন সবকিছু ছেড়ে এই স্থান ত্যাগ করেছিল তা আজও সবার কাছে এক রহস্যই থেকে গেছে। গ্রামের অবকাঠামো অবস্থা, প্রতিকূল পরিবেশ এবং মরুভূমি মরুঝড়কে এই প্রধান কারণ হিসেবে মনে করেন অনেক স্থানীয়রা। তবে গ্রামটি পরিত্যক্ত হওয়ার পেছনে স্থানীয়দের মাঝে একটা বহুল প্রচলিত বিশ্বাস রয়েছে, আর তা হলো এই গ্রামটি মূলত জিনদের বাসস্থান। অনেকেই বলে থাকেন এই গ্রামে বা এই স্থানে উম্মে আল দুওয়াইস নামে একজন মহিলা জিন বসবাস করেন, যার চোখ বেড়ালের মতো এবং হাতে সর্বদা ধারালো অস্ত্র থাকে। উম্মে আল দুওয়াইস চরিত্র মূল আরব সম্প্রদায়ের মাঝে বহু প্রজন্ম ধরে প্রচলিত। এই নারী জিনকে মূলত রাতে দেখতে পাওয়া যায়। যে সকল পুরুষ খারাপ উদ্দেশ্যে রাতের বেলা নারীদের খোঁজ করতে থাকে তাদের অতি সুন্দরী এক নারীর বেশে হাজির হয়। উম্মে আল দুওয়াইস এই নারী জিনের শরীর হতে বেশ মিষ্টি এক ঘ্রাণের উদ্রেক হয়, যা অসাধু পুরুষদের প্রতি আকর্ষণ যেন আরো বাড়িয়ে তোলে। উম্মে আল দুওয়াইস রাতের বেলা পথ হারিয়ে ফেলা এবং তরুণ ভ্রমণকারী হিসেবে অসাধু পুরুষ মানুষদের সামনে হাজির হয় এবং এক পর্যায়ে তাদের কাছে টেনে তাদের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে, নির্মমভাবে হত্যা করে। আর এই নারী জিনের মূল বাসস্থান এই মাদাম গ্রাম। জনশূন্য নির্জীব আল মাদাম গ্রামের অতিপ্রাকৃত ঘটনার চেয়ে বিস্ময়কর রহস্য হচ্ছে গ্রামটি সন্ধ্যায় অদৃশ্য হয়ে যায় এবং ভোরের আলো মিলতে মিলতে আবারও দেখা যায়। সত্যিকার অর্থে নাকি এমনটা ঘটে থাকে বলে জনসাধারণের মাঝে গ্রামটি ভৌতিক গ্রাম নামে বেশি জনপ্রিয়তা পেয়েছে। দুবাইয়ের শিল্পায়নের আগে এই গ্রামে আসার অনুমতি না থাকলেও বর্তমানে সকল পর্যটকই দিনের বেলা এই গ্রামে ঘুরে বেড়াতে পারে, এমনকি অনুসন্ধান চালাতে পারবে বালির নিচে চাপা পড়ে থাকা গ্রামবাসীর পরিত্যক্ত বাড়িগুলোতে। আমি মনে করি এই গ্রামটার বিষয়ে ভালো একটা ধারণা আপনারা পেয়ে গেছেন। ওই গ্রামে আমি গিয়েছিলাম আমার বয়স যখন 10 বছর বাবার সাথে বেড়াতে। এখন আমি বলতে চাচ্ছি আমি ক্লাস 10-এ পড়ি এবং 10-এ পড়াকালীন সময় ঘটে যা আমার সাথে এবং আমার চাচাতো ভাইয়ের সাথে মর্মান্তিক একটা ঘটনায় শেয়ার করতে চলেছি। ওই দিন স্কুল থেকে বাড়িতে চলে আসি, মানে মায়ের সাথে বাড়িতে চলে আসি। মা অনেক বকাচোকা করে, আমি মাকে কিছু পাত্তা দেইনি, কিছুই বুঝতে দেয়নি। ওই দিন রাতে পড়ালেখা শেষ করে বাইরে বারান্দায় দাঁড়ালে দারু ঘরের পাশে ওই কাঁঠাল গাছটা খুব ভালো মতোই দেখা যায়। হঠাৎ করে আমি খেয়াল করলাম গতকালকে যেরকম আগুনের উপরে লাফ দিয়ে শিয়ালের মতো কিছু একটা জিনিস দৌড়ে গিয়েছিল, ঠিক ওই রকম আজও একটা লাফ দিয়ে পড়ে দৌড়ে গেল। আমি স্বাভাবিক মনে করলাম এবং হাঁটি হাঁটি করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমি স্বপ্নে দেখলাম মহিলাটি আমার স্বপ্নে আসলো। ওই যেন আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু ও যে কথাগুলো বলছিল আমি কিছুই বুঝতে পারিনি। মনে মনে আরো অবাক হচ্ছি। 5 বছর আগে বাবার সাথে ওই গ্রাম দেখতে গিয়ে যে বুড়ো মহিলাটাকে দেখেছিলাম, ওই মহিলাটা কেমনে আমার স্বপ্নে আসলো, ঘটনা কি? ও আমাকে বারবার কিছু বলতে যাচ্ছে। স্বপ্নের মাঝে হঠাৎ করে দেখলাম একটা ছেলে দেখতে প্রায় আমার মতো, ওকে ওই বুড়ো মহিলা ডাকতে নিয়ে আনলো এবং ওই ছেলেটি তখন আমাকে হাতের ইশারা করে। স্বপ্নের মাঝে আমি অনেক ভয় পাচ্ছিলাম, কারণ আমার নিজের মতো আরেকটা মানুষ অপর পাশ থেকে আমাকে ডাকছে। আমি আগে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলাম এবং উঠে বসলাম। সাথে সাথে মা আমার কাছে আসলেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি চিন্তা ভাবনা করার পরে মনে করলাম মায়ের কাছ থেকে কোনো কথা লুকানো ঠিক হবে না, তাই আমি সবকিছু বলে দিলাম মাকে। আমার মা তখন আমার বাবাকে ফোন দিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। এখানে একটা কথা বলে রাখি, আমার বাবা কিন্তু বর্তমানে যে আমার সময় আমাদের সাথে ঘটনাটি ঘটে তখন তিনি দুবাইতে ছিলেন। আমার বাবা সবকিছু জানার পরে আমার মাকে বললেন আমাকে যেন একজন হুজুর দেখাতে। আমার চাচাতো ভাই আজাদ ও মা বাবার সাথে আমার বাবা মা যদি অনেক ঝগড়া লেগে থাকতো, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমার চাচাতো ভাই আজাদ। আমি ওর কাছে সবকিছু শেয়ার করলাম। ও তো একটা বোকা। আমার সবকিছু শোনার পর ও আমাকে বলে ওই বুড়িটা কোনো নাতনির কাছে নাকি। আমি চিন্তা করলাম এই বলাটাই আমার মনে হয় অপরাধ হয়ে গেছে। ওই জিনিসটা মজা বানিয়ে দিল। বাবার আদেশে আমার মা আমাকে নিয়ে একজন হুজুরের কাছে গেলেন এবং হুজুর আমার পরিচিত, মানে আমাদের বাড়ির পরে 3টা বাড়ি অতিক্রম করলে ওই হুজুরের বাড়ি। যাই হোক, মায়ের সাথে ওই হুজুরের দেখা করলাম এবং আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বললাম হুজুরকে। হুজুর তখন আমাকে বললেন আজকে বাড়ি যাও, কালকে তুমি আর যদি তোমার মা আসতে পারেন তাহলে ওনাকে নিয়ে আসবে, ঠিক আছে? সকাল 7টা-8টার দিকে এসো। আমি সালাম দিয়ে চলে আসলাম বাড়িতে। রাত তখন 8টা কিংবা 9টা হবে।
পাশের ঘরের আওয়াজ আসলো, কান্নার আওয়াজ। আমি তাড়াতাড়ি করে ওই ঘরে চলে গেলাম। দুঃসম্পর্কের চাচা আমির, দেখতে পেলাম ওনার একটা হাত শরীর থেকে রীতিমতো ঝুলে আছে, চারদিকে রক্ত ছড়িয়ে আছে। মনে মনে অনেক খারাপ লাগলো। উনি অনেক সৎ এবং ভালো মানুষ ছিলেন। ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন সবাই। ওনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। পরে করে ওনার পরিবারের মুখ থেকে সবকিছু জানতে পারলাম। উনি রান্না করে গিয়েছিলেন, সামনে সবজি কাটার দা খাড়া করা ছিল। উনি নাকি হঠাৎ করে পড়ে যান, আর চাচা এইটা বলেছেন কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে, আর ওই ধাক্কা খেয়ে উনি দাঁড়াতে পড়ে যান। পরের দিন সকাল 8টায় জাফর হুজুরের সাথে দেখা করতে গেলাম। এর কারণ মায়ের শরীরটা খারাপ ছিল। হুজুর আমাকে বললেন, গতকালকে তোমার স্বপ্নে দেখা ওই বুড়ির সাথে আমি কথা বলেছি। আসলে ওই বুড়ি তোমার কোনো ক্ষতি করতে চায় না। আর ওই বুড়ি তোমার মতো দেখতে একটা ছেলে ছিল, কয়েকশো বছর আগে সে মারা গেছে। তুমি তোমার বাবার সাথে যখন দুবাইতে গিয়েছিলে না, তখন ভৌতুরি গ্রামে করতে গিয়েছিলে। ওখানে ওই বুড়ি তোমাকে দেখতে পায়, কিন্তু তুমি 10 দিন পর ওই জায়গাটি মানে দুবাই থেকে বাংলাদেশে চলে আসো। ওই বুড়ি তোমাকে অনেক খুঁজেছে, অনেক অনেক, প্রায় 4 বছর ধরে তোমাকে খুঁজেছে। 4 বছর পর তোমাকে পেলো। কিন্তু অবাক করার বিষয়, তোমার পাশের ঘরে যে চাচা আছে না, গতকাল ওর হাতটা কেটে যায়। আর আমিও শুনেছি ওর হাতে নাকি পুরোটা কেটে ফেলা লাগবে। তোমার ওই চাচা গত পরশুদিন তোমাদের কাঁঠাল গাছের পাশে বাঁশ ঝাড়ের একটা বাঁশ কেটে নিয়েছেন, আর ওই বাঁশটিতে ওই বুড়ি মহিলা এসে পড়েছিল, যার কারণে ওই বুড়ো মহিলা তোমার ওই দুঃসম্পর্কের চাচার হাত কেটে ফেলেছে, বুঝতে পারলে? কিন্তু অবাক হলাম, বুড়ো মহিলা ওর পা আমাকে দেখালো, দেখে বললো তুমি নাকি ওর পা জ্বালিয়ে দিয়েছো। তোমার ঘরের সামনে কাঁঠাল গাছটি আছে, ওই গাছে ওই মহিলাটি সবসময় থাকে। তুমি নাকি ওই গাছের নিচে আগুন লাগিয়ে দিয়েছো। আর ওই আগুনের তাপে উপরে বসে থাকা বুড়ো মহিলাটি গরমের তাপে বা আগুনের তাপ সহ্য করতে না পেরে গাছ থেকে নেমে আসে, আর গাছ থেকে নামার পর ওই আগুনের উপরে পা দিয়ে ফেলে, যার কারণে ওর পুরো পা চলে গেছে। আমি অবাক হলাম কথাগুলো শুনে। চাচার কাটা বাঁশের একটা আঘার জন্য চাচা পুরো হাতটা কেটে ফেলেছে। আমি তো পা জ্বালিয়ে দিচ্ছি, আমাকে কেন কিছু করছে না? হুজুর তখন বললেন, ওই বুড়ি তোমায় কিছু বলতে চায়, ও আমাকে অনুরোধ করেছে আমার একটা জিনকে যেন বলি ওর কথাগুলো বাংলাতে তোমাকে বুঝিয়ে দিতে। তারপর আমি আমার জিনকে ওই বুড়ির সাথে পরিচয় করে দিই। তোমার সাথে শীঘ্রই ও বুড়ি দেখা করে, বুঝতে পারলে? তোমায় কি বলতে যাচ্ছে তোমাকে সবকিছু খুলে বলবে আমার জিনের মাধ্যম দিয়ে, ঠিক আছে? তোমাকে বুড়ি যাই বলুক, তুমি এটা কোনো সিদ্ধান্ত নিতে যাবে না। ওই বুড়ি যা বলে প্রথমে তা আমার সাথে পরামর্শ নিয়ে কথা বলবে, ঠিক আছে? তারপর উত্তর দিবা। হুজুরের এসব কথা শুনে চলে আসলাম বাড়িতে, এবং মা জানতে চাইলো কি হয়েছে। আমি বললাম, আরে কিছু না, হুজুর ঝাড়ফুঁক দিয়েছে, বলেছেন সমস্যা হবে না। মাকে বুঝিয়ে সুঝিয়ে চলে গেলাম আমার রুমে, আর অপেক্ষা করতে লাগলাম ওই বুড়ির জন্য। ও কি বলতে চায় আমাকে, কি বলবে আমাকে, আর কেনই বা আমাকে বেছে নিল। অপেক্ষা করতে লাগলাম। রাত 11টা বেজে গেল। হঠাৎ করে আমার ঘরে গরম একটা বাতাস এসে ঢুকলো, আর অপেক্ষার অবসান করলো। আমি সামনে তাকিয়ে দেখলাম বুড়ো মহিলা সাথে একটা যুবক ছেলে। ওই ছেলেটি আমাকে বলতে লাগলো, মহিলার দুটো ছেলেগুলো একদিন একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। পাহাড়ে অনেক বড় বড় 5 জন হুজুর মিলে বন্ধ করে দিয়ে রেখেছেন, মানে ওই পাহাড়ের ভেতরে যদি কোনো জিন প্রবেশ করে তাহলে আর কোনোদিন বের উঠতে পারবে না। আর যদি কোনো মানুষ ওই জিনের মতো দেখতে একই রকম চেহারা হয়, তাহলে ওই মানুষই পারবে ওই জিনকে উদ্ধার করতে। তাই ওই বুড়ো মহিলা তোমার কাছে এসেছে, তুমি ওর ছেলেকে উদ্ধার করে দেওয়ার জন্য যাও। আমি শুধু এতটুকুই বললাম, আমি কাল রাতে তোমাদের জানাবো। তখনই একটা বিজলি আসলো আকাশে, সাথে সাথে দুজনেই কোথায় যেন উধাও হয়ে গেল। আমি কিছু দোয়া কালাম পরে রাতে ঘুমিয়ে গেলাম। সকাল হলে চলে গেলাম হুজুরের কাছে। আমি সবকিছু খুলে বললাম এবং হুজুরকে জিজ্ঞেস করলাম, আসলে এটা কি সত্য? তখন হুজুর আমাকে ইসলামিক একটা ঘটনা বলতে শুরু করলেন। শুনে আসে সেই হুজুরের বলা ঘটনা। 300,000 খ্রিস্টপূর্বের যুগ ছিল। তখন বাহারে কুলসুমের পূর্ব প্রান্তে এবং আরবের পশ্চিমাঞ্চলে মারিয়ান নামক একটা বস্তি ছিল। মারিয়ানবাসীদের সম্পর্ক বনি ইসরায়েলের সাথে ছিল না, বরং এই জাতি আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র মাদিয়ানের বংশধর ছিল, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী আর তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে বনি তারাও বলা হতো। এবং মাদিয়ান তার পরিবার পরিজনের সাথে সৎ ভাই ইসমাইল আলাইহিস
সালাম পাশে হিজাজে মালিক এলাকায় বসবাস করতে শুরু করে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই বংশ এক গোত্র দ্বারা পরিণত হয়, যাদের ইতিহাসে আহলে মাদিয়ান বা আসহাবে আইকা নামে পাওয়া যায়। আহলে মাদিয়ান যুগ হযরত মুসা আলাইহিস সালামের যুগের পূর্বে ছিল। এটি আসলে ওই জামানা ছিল যখন চুদুম এবং গোমরা এলাকায় গাওমি লোক ফাসাদ সৃষ্টি করেছিল। মাদাম একটা উন্নতশীল শহর ছিল এবং আসহাবে আইকা গ্রামের আসহাবে আইকা গ্রামের বসবাসকারী ছিলেন, যেখানে জঙ্গল এবং বনাঞ্চল ছিল। আইকা শব্দের অর্থ হলো ঘন ঘন বৃক্ষ হওয়া, মানে ঘন ঘন বৃক্ষ মাদিয়ান গ্রামে ছিল। এই গাছগুলোকে মানুষ আর নিয়মিত পূজা আর্তনাদ করত, এজন্য ওই মানুষগুলোকে আসহাবে আইকা বলা হতো। এই মানুষগুলোর গোত্র সম্পর্কে আহলে মাদিয়ান বলা হতো, কিন্তু ধর্ম সম্পর্কে এই গোত্রকে আসহাবে আইকা বলা হতো, অর্থাৎ একই জাতির দুটো নাম ছিল। এই এলাকায় অনেক ভালো আবহাওয়া, সবুজ ময়দান, নদী নালা এবং প্রচুর বাগান বিদ্যমান ছিল এবং প্রকৃতির ফলমূল এবং অনেক সুন্দর বাগান ছিল। যদি কোনো ব্যক্তি এই এলাকার বাইরে দাঁড়িয়ে উঁচু কোনো পাহাড় চড়ে দৃষ্টিপাত করত, তাহলে ওই ব্যক্তি একটা সবুজ শ্যামল গাছের একটি ঝোপ দেখতে পেত। তাহলে মাদিয়ানের মানুষ প্রধান পেশা ছিল ব্যবসা, আর সম্প্রদায়ের মানুষের জীবন অনেক অনেক সুখময় ছিল এবং তারা প্রচুর পরিমাণে ধন সম্পদের মালিক ছিলেন। তাই তারা আল্লাহ তাআলার সকল নিয়ামতকে শুকরিয়া আদায় না করে অহংকার এবং পাপের রাজ্যে ডুবে যায় এবং আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করতে শুরু করে দেয়। আসলে ওই সময় মাদিয়ানবাসী আল্লাহর হক নষ্ট করার সাথে সাথে নিরীহ মানুষদের হক নষ্ট করতে শুরু করে দেয়। তারা অসাধারণ মানুষের বিনাশ ঘটাতে শুরু করে দেয়। তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে গাছের পূজা করতে শুরু করলো। লেনদেনের সময় মানুষের সাথে বেঈমানি এবং ওজন কম করে দিত। রাস্তায় রাস্তায় মানুষের সাথে সম্পদ ছিনতাই করত, মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করত। ওই সময় ইরাক এবং ইয়ামান থেকে যার ব্যবসার উদ্দেশ্যে শাম এবং রোম দেশ যেত, তাদেরকে মাদিয়ান দিয়ে অতিক্রম করা হতো। তাই আহলে মাদিয়ান এবং ওই মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করত। ব্যবসায়ীদের চলাচল হয় সব রাস্তাঘাটে, ওরা রাজত্ব বিস্তার করলো। তখন ওরা ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স আদায় করে পাহাড় পরিমাণ ধন সম্পদের মালিক হয়। আহলে মাদিয়ান ওই জাতি ছিল যারা ট্যাক্স আদায় করার বা ট্যাক্স নেওয়ার প্রচলন শুরু করেছিল। ট্যাক্স আদায় করে যদিও ওরা অনেক ধন সম্পদের মালিক হয়ে যায়, তারপরেও ওদের লোভ কমেনি। তারা রাস্তায় যে সকল ব্যবসায়ীদের দেখত, ওদের উপরে আক্রমণ করত, ওদের সব টাকা পয়সা ছিনতাই করত। এবং কিছু বর্ণনায় পাওয়া যায় তারা যে গাছগুলো পুজো করত, ওই গাছগুলোর নিচে প্রতি 3 মাস পর পর এটি কুমারী মেয়েকে বলি দেওয়া হতো এবং বলি দেওয়ার পর ওই মেয়েটির প্রতি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে কেটে কেটে দাফন করা হতো। মাদিয়ানের বিশ্বাস ছিল যদি এই গাছগুলোকে কুমারী মেয়েকে বলি না দেওয়া হয়, তাহলে ওদের উপরে বিপদ নেমে আসবে, তাদের ব্যবসা বাণিজ্য বিনাশ হয়ে যাবে। এমনইভাবে ওরা অশ্লীলতায় সীমা ছাড়িয়ে গিয়েছিল। এমনকি তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং তাদের দোকানের নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছিল। তারা তাদের স্ত্রীকে, বোনদের খারাপ খারাপ পোশাক পরিয়ে বসে রাখত। কাস্টমাররা আসলে ওদের স্ত্রী এবং বোনদের সাথে জৈবিক চাহিদা নিয়ে ব্যস্ত হয়ে যেত, আর এদিকে ওদের ওজনও কম বেশি হতে পারত। এমনকি প্রায় সময় আসল জিনিস জায়গায় নকল জিনিস দিয়ে দিত। তাই আহলে মাদিয়ান হিদায়াতের জন্য আল্লাহ শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তার বংশ সম্পর্ক আহলে মাদিয়ানের সাথে ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালামের পিতার নাম ছিল মিকাইল এবং মিকাইল মাদিয়ানের মাদিয়ানদের সন্তানীদের বংশ ছিলেন। শুআয়ব আলাইহিস সালাম আরবের ভূমিতে পাঠানো তৃতীয় নবী ছিলেন, কিন্তু উনি ছোটবেলা থেকেই সৎ চরিত্রের অধিকারী ছিলেন এবং ওনাকে অনেক বিশ্বাস করত। তিনি অনেক বিনয় এবং ভদ্র মানুষ ছিলেন। নবুয়তের দায়িত্ব পাওয়ার পর শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিতে লাগলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম এর দাওয়াত শুনে মাদিয়ানবাসী এবং মাদিয়ানবাসীর অহংকারী নেতৃবর্গ রাগান্বিত হয়ে গেল। শুআয়ব আলাইহিস সালামকে বললেন, তোমার উপরে ঈমান আনয়ন করে এবং তোমাকে শহর থেকে বের করে দেব, অন্যথায় তোমার সবাই আমাদের ধর্ম ফিরে আসতে হবে। শুআয়ব আলাইহিস সালাম ওনার গোত্রের সকল মানুষকে পাপ কাজের জন্য সবসময় লজ্জিত থাকতেন এবং সবাইকে বুঝতে চাইতেন। এক সময় শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসী পাথর মেরে হত্যা করার হুমকি দেয়। আপন সম্প্রদায়ের বা গোষ্ঠীর মানুষের হুমকি দেওয়া দেখে শুআয়ব আলাইহিস সালাম আন্দাজ করলেন ওদের ভালো পথে আনার কোনো রাস্তা নেই, কারণ তাদের উপরে
ওয়াজ নসিহতের কোনো প্রভাব পড়ছে না। তাই হযরত শোয়েব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, আপনি আমার এবং ওদের মধ্যে ফয়সালা করে দেন, কারণ আপনি উত্তম ফয়সালাকারী। আসলে ওই সময় শোয়েব আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে ওনার গোত্রের সকল কাফিরদের ধ্বংস কামনা করেছিলেন। তাই আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন। ওদের নাফরমানি এবং পাপের জন্য আল্লাহ তাআলা ওদের দুটি শাস্তি দিয়েছিলেন। একটি ছিল ভূমিকম্পের আযাব, আর একটা ছিল আগুনের বৃষ্টি। যখন এই দুটি আযাব আসে, হযরত শোয়েব আলাইহিস সালাম ওনার মুমিন সাথীদেরকে নিয়ে সেই জায়গাটি ত্যাগ করলেন। তখন ওই আযাবে মাদিয়ানবাসী এবং মাদিয়ানের পুরো গ্রাম যেন জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছিল। ওই মাদিয়ানের শহরটি ভূতের গ্রাম হয়ে যায়। তখন আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, বুঝতে পারলাম কিভাবে মাদিয়ান জনগোষ্ঠী ধ্বংস হয়ে গেছিল, কিন্তু এই যে গ্রাম বর্তমানে আমরা ভুতুরে গ্রাম হিসেবে চিনি, ওই গ্রামে কিভাবে ভুতুরে হয়ে গেল? আর ওই বুড়ো মহিলাটা যে পাহাড়ের কথা বলছে, মানে যেখানে গিয়ে ওর ছেলেটা আটকা পড়েছে, ওই পাহাড়টি বা কেন জিনজাতির জন্য অভিশপ্ত? আমি কি পারবো এই বুড়ো মহিলার সাথে সাহায্য করতে? হুজুর তখন বললেন, একদিনে এত কথা বলা সম্ভব নয়, বুঝলে? তোমাকে আমি ধীরে ধীরে রাস্তা বানিয়ে দেবো। তুমি সময় পেলে মাঝে মাঝে আমার সাথে দেখা করবে, একটু একটু করে পুরো বলবো, ঠিক আছে? ধীরে ধীরে কেটে গেল 2 দিন। চলে গেলাম হুজুরের বাড়িতে। হুজুর আমাকে দূর থেকে একটা মুচকি হাসি দিলেন এবং ইশারা দিয়ে বললেন, আসো আসো, আমার রুমে আসো। আমি গিয়ে রুমে বসলাম। হুজুর একটা পাঞ্জাবি পরে আমার পাশে একটা চেয়ারে বসলেন। আমাকে জিজ্ঞেস করলেন, কেমন আছো? আমি সালাম দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ। তখন হুজুরকে আমি প্রশ্ন করতে যাব, আমার প্রশ্নগুলোর উত্তর। তখন হুজুর আমাকে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি কি প্রশ্ন তোমার। আমি যে প্রশ্নগুলোর উত্তর দিতে ব্যাকুল হয়ে আছি, এটাও তোমার জানা উচিত। আমি তখন বললাম, ঠিক আছে, প্রথমে আমার প্রশ্নের উত্তর দিন। এই গ্রামে কিভাবে ভুতুড়ে হয়ে গেল? সমস্যা কি এই গ্রামের? তখন হুজুর বলতে লাগলেন, আল্লাহর গজবে মাদিয়ানবাসী জলে একেবারে পড়ে যায়। তখন ওখানে কয়েকশো বছর ধরে কোনো মানুষ বা কোনো পশু পাখি ওখানে বসবাস করার সাহস বন্ধ পায়নি, কিন্তু জিন জাতি ধীরে ধীরে ওখানে বসবাস করতে শুরু করে। জিন জাতি বলতে পারো মাইতামের মানুষের মতো অহংকার এবং পাপের রাজ্যে ডুবে গিয়েছিল। কারণ আরবের এই মাতিয়ান শহরে কোনো মানুষের বসবাস না থাকায় জিনেরা ওদের রাজ্য বানিয়ে দেয়। আরো কয়েক শত বছর চলে যাওয়ার পরে যখন কিছু কিছু মানুষ ইয়ামান থেকে এসে মাদিয়ান শহরে বসবাস করছিল বা শুরু করতে যাচ্ছিল, তখন ওই জিন জাতি মানুষকে মেরে ফেলত। ইয়ামান থেকে যে সকল নারীরা বা কুমারীরা মেয়েরা ওদের ভাই, স্বামী এবং আত্মীয় স্বজনদের সাথে আসতো, ওদের ওই জিনগুলো অনেক বেশি নির্যাতন করতো। অনেক সময় খারাপ কিছু জিন একটা ছেলের উপরে অত্যাচার করতো বা আচরণ করতো। অতঃপর ওই ছেলে কুমারী মেয়েদের সাথে শারীরিক নির্যাতন করতো, দর্শন করতো। অনেক ভয়াবহ রোগ নিচ্ছিল ওটা। ইয়ামান থেকে আসে 10টা ফ্যামিলির মাঝে একজন পীর সাহেব ছিলেন। ওনার নাম আমার ঠিক মনে নেই, অনেক আগের হল না তো উনি এগুলো দেখতে পান এবং উনি এই জিন জাতিকে বোঝাতে চেষ্টা করেন, কিন্তু জিন জাতি ওনাকে বলে দেয়, এটা আমাদের রাজ্য, তোমরা এই সকল মানুষকে যদি এখান থেকে জায়গা ত্যাগ না করো তাহলে সময়কে মরতে হবে। তখন পীর সাহেব চিন্তা করলেন, ওদেরকে ভালোভাবে বোঝালে বুঝবে না, ওদেরকে রাজ্য দখলের মজা দেখাতে হবে। তখন উনি ওনার 4টা জিন দ্বারা 4 জনের হুজুর সন্ধান করতে পারেন। ওই 4 জন হুজুর ওনার পরিচিত ছিল। উনি ওনার 4 জন জিনদেরকে বলে দেন, এই 4 জন হুজুরের কাছে তোমরা 4 জন যাও এবং গিয়ে ওদেরকে একটা কথা বলবি যে ওনাদের ওস্তাদ অনেক বড় একটা সমস্যা পড়ে গেছে, ওনাদের সাহায্য করার জন্য আর মাদাম গ্রামের একটা উত্তর থেকে আসার জন্য। তখন 4 জন জিন ওনাদের কাছে লেগে পড়ে এবং 4 জন হুজুরের কাছে ওনাদের ওস্তাদেরকে খবর দিয়ে আসেন। 7 দিন পর প্রায় 4 থেকে 5 জন হুজুর একত্রিত হন ওনাদের ওস্তাদের কাছে। ওই দিন শুরু হয় চারদিকে বালির তুফান। ওই তুফান যেন চারদিকে ঘূর্ণিঝড়ের মতো ঘুরে ঘুরে আক্রমণ করছিল। আর বাদাম গ্রামটি যেন হারিয়ে যাচ্ছিল ওই বাড়ির ভেতরে, এবং দুপুরের রোদেও যেন কেমন জানি লাগছিল এবং কুয়াশার আবির্ভাব করছিল অদ্ভুত ভাবে। ঘরের বাইরে বেঁধে রাখা ওর যেন কিছু দেখে অনেক ভয় পাচ্ছে, কারণ পা দুটি বারবার মাটিতে আঘাত করছিল। অজানা বাতাস এসে ঘরের ভেতরে থাকা জিনিসপত্রগুলো কেমন যেন উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তখন একজন বীর এবং ওনার 4 জন শিষ্য মেরে চিন্তা করলেন, এই জিন জাতিকে ধ্বংস করতেই হবে। ওনারা ওনাদের জিনদেরকে স্মরণ করলেন, জানতে চাইলেন এই জিন জাতি কোথায় এসেছে আর ওনাদের গোত্রে কতগুলো জিন আছে, এগুলো সব কিছু জানতে চাইলেন। ওনারা খবর পেলেন 10 লক্ষের চেয়ে বেশি হতে পারে জিন। এতগুলো জিন বর্তমানে আল মাদাম গ্রামে বসবাস করছে এবং পুরো গ্রাম রাজত্ব করে একেবারে পুরো বিস্তার লাভ করেছে। এটাই ছিল পৃথিবীর বুকের জিন জাতির কোনো মানবহীন জায়গার উপরে ওদের রাজত্ব বিস্তারের প্রথম ঘটনা। তখন 4 জন হুজুর আনার ওই উস্তাদকে বললেন, 10 লক্ষ জিনকে আমরা না মেরে আমরা এই জায়গাটি ত্যাগ করি, তাহলে মনে হয় ভালো হয়ে যাবে। তখন ওনাদের ওস্তাদ ওনাদেরকে বললেন,
এই পৃথিবীতে গাছপালা নদী নালা সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। এই পৃথিবীতে আমরা যতদিন দেখি সব কিছু অপর আমাদের মানুষ জাতির হোক শখ সবার আর কি, বুঝতে পেরেছেন? তাই জিন জাতিকে আজ যদি আমরা ছেড়ে দিই তাহলে একদিন ওরা পুরো পৃথিবী দখল করে নিতে শুরু করবে। তখন চারজন হুজুর মেনে চিন্তা করলেন এবং জিজ্ঞেস করলেন, আমরা এখন কি করব? পেশা তখন বললেন, আমরা আমরা আমাদের কাজ হলো জিন জাতিদের হাত থেকে উদ্ধার করে মানুষের জন্য নিয়ে আসা কাম দিতে, বুঝলে? তখন পাঁচজন সেসব পীর সাহেব বললেন, কিভাবে করবো এই কাজ? পীর সাহেব বললেন, আপনারা আমাদের মসজিদের চারজন করে বন্ধ করে দিন না, চারদিক থেকে বন্ধ করে দিন, যেভাবে কোনো খারাপ শক্তি আমাদের যাতে পৌঁছাতে না পারে। আমরা এতগুলো জিনকে একসাথে কখনো মারতে পারবো না বা ওদের বিরুদ্ধে গিয়ে ওদেরকে এখানে তাড়াতে পারবো না। তাই আমরা জিনদের এমন এক জেলখানা বানাবো যেখানে পৃথিবীর যতই শক্তিশালী জিন প্রবেশ করুক না কেন, সেখানে এই জেলখানা পর্যন্ত আসতে তাদের মৃত্যু হয়ে যাবে, যাকে আমরা বলতে পারি মরণ ফাঁদ। মরণ ফাঁদ যে জিন পা রাখবে তাকে পুরো পুরো জীবন ওখানে কাটাতে হবে। তখন চারজন হুজুর এবং পীর সাহেব মিলে, বলা যায় পীর সাহেবের আদেশে চারজন 50টি তাবিজ বানিয়েছিলেন, যাতে সময় লেগেছিল প্রায় 5 দিন। এরপর ওই 5 হুজুর এবং পীর সাহেব মিলে ভৌতিক গ্রামের পাশে একটা পাহাড়ের পাশ দিকে 5 জন হুজুর যান। পরে সবাই মিলে উঠতে থাকেন এবং 5 দিকে 5 জন পীর সাহেব এবং 4 জন হুজুর এক এক 10টা করে তাবিজ উঠে গেড়ে ফেললো এবং ওই পাহাড়ের উপরে ওঠেন। এবং ওই পাহাড়ের উপরে গিয়ে পীর সাহেব এবং 4 জন হুজুর সকল জিনকে ডাকতে শুরু করেন। একটা পর্যায়ে 10 লক্ষ জিন এবং তাদের ডাকা সাড়া দিয়ে প্রবেশ করলেন মৃত্যুফাঁদে। কিন্তু এইখানে যে 10 লক্ষ জিন মারা গেছে তা কিন্তু না, পীর সাহেব এবং 4 জন হুজুরের মৃত্যু হয়েছিল ওই পাহাড়ের উপরে। কারণ 10 লক্ষ জিনের ভিড়ে হারিয়ে যান পীর সাহেব এবং 4 জন হুজুর হারিয়ে যান, কারণ ওনারা জিনদেরকে বন্দি করে ফেলেছিল এবং ফাঁদে পা দিয়েছিল, কিন্তু জিনদের ওই বন্দি জেলখানা রেখে ওনাদের বের করার কোনো রাস্তা দেননি। তাই সকল জিন মিলে পীর সাহেব এবং 4 জন হুজুরকে হত্যা করেন। আর পীর সাহেব এবং 4 জন হুজুর মিলে যখন এই পরিকল্পনা করেন তখন জিনদেরকে বন্দি করে ফেলেন। এর পেছনে হাত ছিল একটা মহিলা ছিলেন, ওর নাম ছিল উম্মে আল দুয়াইস। বন্ধুরা, এই নামটি আপনারা শুনেছেন গত পর্বে। উম্মে আল দুয়াইস চলে যায় আবারও হুজুরের কণ্ঠে। যখন পীর সাহেব এবং 4 জন হুজুর ওই গ্রামের সকল মানুষকে যখন বিলুপ্ত হয়ে গেছে, মানে কেউ মারা গেছেন বা কেউ গ্রামে ছেড়ে পালিয়েছেন, তখন শুধু ওই গ্রামে ছিল উম্মে আল দুয়াইস। দুয়াইস নামক এক জিন, নারী জিন। এখনো ওনাকে দেখতে পাওয়া যাবে বৌদ্ধিক গ্রামে। উম্মে আল দুয়াইস চোখে বিড়ালের মতো একেবারে, হাতে সর্বদা ধারালো অস্ত্র থাকে। উম্মে আল দুয়াইস চরিত্রটি মূলত আরো সম্প্রদায়ের মাঝে বহু প্রজন্ম ধরে চলছিল এবং এই নারী জিনকে মূলত রাতে দেখতে পাওয়া যায়। যে সকল পুরুষ খারাপ উদ্দেশ্যে রাতের বেলা নারীদের খোঁজ করতে থাকে, তাদের সামনে অতি সুন্দরী এক নারীর বেশি হাজির হয় উম্মে আল দুয়াইস। এই নারী জিনের শরীরে বেশ মিষ্টি এক গানের উদ্রেক হয় এবং অসাধু পুরুষদের উদ্রেকে প্রতি আকর্ষিত বেশি বাড়িয়ে তোলে। উম্মে আল দুয়াইস রাতের বেলা হারিয়ে ফেলা তরুণ ভ্রমণকারী হিসেবে অসাধু পুরুষদের সামনে হাজির হয় এবং এক পর্যায়ে তাদের কাছে টেনে তাদের মাথা শরীর একেবারে আলাদা করে ফেলে এবং নির্মম ভাবে হত্যা করে ফেলে। আর এই নারী জিনদের মূলত বাসস্থান হাল মাদাম গ্রাম বা ভৌতিক গ্রাম। ওনাদের সাথে একজন মানুষ বিমার করেছিল। উম্মে আল দুয়াইস যখন ছোট ছিল তখন ওনার ভালো লেগে যায় এক পুরুষকে, এবং পুরুষ ছিল মানুষ জাতি। উম্মে আল দুয়াইস চোখ বন্ধ করে বিশ্বাস করত, কিন্তু কোনো কারণে ওই মানুষ উম্মে আল দুয়াইসের বোনের সাথে সহবাস করে ফেলে, যার কারণে উম্মে আল দুয়াইস আজ এত কঠিন হৃদয়ের জিন হয়ে উঠেছে। এবং ওই পীর সাহেব এবং 4 জন হুজুর উম্মে আল দুয়াইসকে এমন ভাবে তাবিজ দিয়ে দিয়েছেন যার কারণে পৃথিবীর কোনো শক্তি ওকে ধ্বংস করতে পারবে না। তাই আজও ভৌতিক গ্রামের উপরে কোনো মানুষ বা জিন জাতি দখল করতে পারে না। আর ওই উম্মে আল দুয়াইস মেয়ে তোমার সাহায্য চাইতে এসেছে, কারণ উম্মে আল দুয়াইস বারণ করা সত্ত্বেও ওনার নাতি ওই পাহাড়ে গিয়েছে। আর বর্তমানে উম্মে আল দুয়াইস বলেছে ওর মেয়েকে তোমার ছেলেকে উদ্ধার করে দিতে, ঠিক তোমার ছেলের মতো চেহারা এমন একজন মানুষ লাগবে। তাই ওই বুড়ো মহিলা তোমাদের কাছে এসেছে। এখন শুনে আসি লিমন কিভাবে ওই বুড়ো মহিলাকে সাহায্য করবে।